হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো সৃষ্টিকর্তার অশেষ রহমতে। আজকে আমরা ইংরেজি গ্রামার গুরুত্বপূর্ণ একটা টপিকের 50টা কোয়েশ্চেন সলভ করব। এই টপিকের উপরে তোমাদের বিস্তারিত ক্লাস হয়েছে, লাইভ ক্লাসে একদম আমি ধরে ধরে পড়িয়েছি। সো আজকে আমরা পড়বো হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ। ফ্রেজ এবং ক্লজের আলাদা আলাদা ক্লাস হয়েছে আমাদের। সো ফ্রেজ থেকে যত না বেশি প্রশ্ন আসে, ক্লজ থেকে তার তুলনায় একটু বেশি প্রশ্ন আসে। সো ক্লজটাই বেশি গুরুত্ব দিয়ে পড়বো আমরা। ফ্রেজটা কম গুরুত্ব দিয়ে পড়বে এমনটা বলছি না, বরঞ্চ ফ্রেজের প্রকারভেদ আরো বেশি। আর যদি তুমি একবার ক্লজ চিনে যাও তাহলে তুমি ফ্রেজও চিনে যাবে, আসলে বেশিরভাগ একই রকম। অর্থাৎ ক্লজ 3 প্রকার মাত্র। আমরা জানি যে পরীক্ষায় যে 3 প্রকার আসে আর কি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। এইটার প্রকারভেদ যদি তুমি জানো, অর্থাৎ একটা সেন্টেন্সে নাউন যেসব জায়গায় বসে, নাউন ক্লজও ঠিক সেসব জায়গায় বসে। অ্যাডজেক্টিভ যে কাজগুলো করে, অ্যাডজেক্টিভ ক্লজও সেম কাজগুলাই করে। ফ্রেজের ক্ষেত্রেও কিন্তু সেম। তো ফ্রেজের ক্ষেত্রে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজের পাশাপাশি অ্যাডভার্বিয়াল ফ্রেজের পাশাপাশি প্রিপোজিশনাল ফ্রেজটা থেকেও প্রশ্ন আসে। সো চলো আমরা দেখি আজকে 50টা কোয়েশ্চেন সলভ করে আমাদের কতটুকু আসলে দক্ষতা অর্জন হয়েছে ফ্রেজ এবং ক্লজে। বেশিরভাগ প্রশ্ন এখানে আমি দেখেছি যে ক্লজ থেকে আছে, কারণ ক্লজ থেকে প্রশ্নটা বেশি হয়। এবং পার্টিকুলারলি যদি একটা ইউনিভার্সিটির কথা বলি যারা ক্লজকে অনেক বেশি পছন্দ করে, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। সেটার প্রতিফলনও আমরা প্রথম কোশ্চেনে দেখতে পাচ্ছি। প্রথম কোশ্চেনটাই দেখো, রাজশাহী ইউনিভার্সিটি। সো আইডেন্টিফাই দ্য ইটালিক ক্লজ ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নোন টু মি। খেয়াল করো, এই যে এত বড় একটা অংশ আছে, দ্যাট ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তো এই পুরো অংশটা না ফাইনাইট ভার্বের আগে বসছে। ফাইনাইট ভার্বের আগে কে বসে? সাবজেক্ট বসে। আর সাবজেক্টের জায়গায় কে বসে? নাউন বসে। সো এটা একটা নাউন ক্লজ। আর কোনো কিছু দেখার দরকারই নেই। সো এটা কি ক্লজ? এটা হচ্ছে নাউন ক্লজ। অথবা তুমি যদি জাস্ট এটাকে প্রশ্ন করো যে হোয়াট দিয়ে যদি প্রশ্ন করে যে আমার কি জানা আছে, আমরা জানি কি বা কে দিয়ে প্রশ্ন করলে, তাই না? কি বা কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই। সেম, তাহলে সাবজেক্টের জায়গায় নাউন বসে। খুবই সহজ, কিন্তু ক্লজ দেখতে অনেক বড়, বাট ক্লজের ফাংশন সেই নাউনের মতোই। নাউন যে কাজগুলো করতেছে, নাউন ক্লজও সেম কাজই করতেছে। সো নাউন যেমন সাবজেক্টের জায়গায় বসে, নাউন ক্লজও সাবজেক্টের জায়গায় বসেছে। পরের কোয়েশ্চেন, ইটস আ মিস্ট্রি হোয়ার হি ওয়ার্কস। অর্থাৎ এটা একটা রহস্য যে সে কোথায় কাজ করে। খেয়াল করো, ইটস আ মিস্ট্রি, মিস্ট্রিটা হচ্ছে অবজেক্ট, মিস্ট্রি মানে হচ্ছে রহস্য। তাহলে অবজেক্টেরই এক্সটেনশন, যে মিস্ট্রিটা কি, সে কোথায় কাজ করে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি, তাহলে এটা অবজেক্ট। তাহলে এটা কি অবজেক্ট, নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট। এই দেখো, এই সেন্টেন্সে হোয়ার হি ওয়ার্কস একটি নাউন ক্লজ। নাউন ক্লজ সাধারণত রিলেটিভ প্রোনাউন অথবা সাবঅর্ডিনেট কনজাংশন সাথে শুরু হয় এবং নাউনের কাজ করে। টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ। আবার সেম কাজটাই করছে। ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তুমি যদি একে বলো হোয়াট ইজ মাই অ্যাম্বিশন, হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা। আবার এটা একটা সাবজেক্টের জায়গায় বসছে, সেভাবেও তুমি বের করতে পারো যে সাবজেক্টের জায়গায় বসে নাউন ক্লজ, আবার কি দিয়ে প্রশ্ন করে বা কে দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পাচ্ছি, মানে সাবজেক্টের কাজ করতেছে, তাই ওটা একটা নাউন ক্লজ। তো এটা ক্লজ না হয়ে ফ্রেজ হয়েছে, সরি, কারণ হচ্ছে ভার্ব নাই। নাউন ক্লজ আর নাউন ফ্রেজের পার্থক্য একটাই, ক্লজের মধ্যে ভার্ব থাকে ফাইনাইট, ফ্রেজের মধ্যে ভার্ব থাকে না। তো টু উইন আ প্রাইজ, এটা তো ইনফিনিটিভ, তো এখানে ভার্ব নাই, সো এই জন্য এটা ফ্রেজ হয়েছে আর কি। পরেরটা, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট। দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট। দেখো ফাইনাইট ভার্বের পরে বসছে, তাই না? ফাইনাইট ভার্বের পরে বসলে সেটা হচ্ছে নাউন হয়, কারণ দ্য ম্যান হইলো সাবজেক্ট, ওয়ান্টস হচ্ছে ভার্ব, আর এটা হলো অবজেক্ট। তাহলে তুমি যদি প্রশ্ন করো যে লোকটা কি চায়, উত্তর আসবে যে লোকটা সামথিং চায়, কিছু একটা চায়, তাহলে সেটা অবজেক্ট। তো অবজেক্টের জায়গায় বসার জন্য এটা একটা নাউন ফ্রেজ। এটা কি নাউন ফ্রেজ, কারণ সামথিং এর মধ্যে কোনো ভার্ব নাই, এই জন্য ওটা ফ্রেজ হয়েছে। হ্যাঁ, পরেরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেইন অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ কোন সেন্টেন্সটার মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ আছে। আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। অ্যাডজেক্টিভ ক্লজও সেম কাজটাই করে, অর্থাৎ নাউনকে মডিফাই করে, নাউনের আগে বসে। তাহলে চলো আমরা দেখি, দ্য অ্যামাউন্ট আই হ্যাড ইন দ্য ব্যাংক ওয়াজ এক্স্যাক্টলি 60 pounds. He hoped that he would win prize. I was quite well so long as I stayed there. You may criticize what I do. খেয়াল করো, এখানে ডি নাম্বারটা তোমার অ্যাডজেক্টিভ ক্লজ।
পূর্বের নাউনকে মডিফাই করতে হয়। তাহলে খেয়াল করো, দ্য অ্যামাউন্ট আই হ্যাড ইন দ্য ব্যাংক ওয়াজ এক্স্যাক্টলি 60 পাউন্ড। এইখানে আন্ডারলাইন করে দেয়নি আসলে। আচ্ছা, আই হ্যাড ইন দ্য ব্যাংক, তাহলে দ্য অ্যামাউন্ট আই হ্যাড ইন দ্য ব্যাংক ওয়াজ এক্স্যাক্টলি দ্য অ্যামাউন্ট আই হ্যাড ইন দ্য ব্যাংক। ওকে, এটা একটা ক্লজ হতে পারে। হি হোপড হোয়াট, এটা নাউন ক্লজ। I was quite well so long as I stay there, adverbial clause. You may criticize what I do. You may criticize what I do. Okay. এইখানে আসলে এ নাম্বারটা হবে, কারণ এ নাম্বারটার ক্ষেত্রে দেখো অ্যামাউন্টটাই হচ্ছে যেটা আমি ব্যাংকে রাখছিলাম, তাহলে অ্যামাউন্টটা নাউন, এই নাউনটা ডি নাম্বার হবে না, ডি নাম্বার উত্তর ভুল আছে, এ নাম্বার হবে, কারণ আমি ব্যাংক অ্যাকাউন্টটা রাখছিলাম, এই অ্যামাউন্টটা রাখছিলাম, তাহলে এই অ্যামাউন্টটার সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে আই হ্যাড ইন দ্য ব্যাংক। সো এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। পরেরটা, নোবডি নোজ হোয়েন হি উইল কাম। আচ্ছা, এই সেন্টেন্সে নোবডি হচ্ছে সাবজেক্ট, নোজ হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই তো? তাহলে বাকিটা হচ্ছে অবজেক্ট। বাকিটা কি? অবজেক্ট। নোবডি নোজ হোয়াট, নোবডি কি জানে না, নোবডি জানে না যে সে কখন আসবে, তাহলে কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি। হোয়েন দেখেই কিন্তু কখনো মনে করা যাবে না এই যে হোয়েন তো অ্যাডভার্ব, তাহলে হোয়েন দিয়ে শুরু হয়েছে মানে ওটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ব্যাপারটা এরকম কিন্তু না, কারণ তুমি নো ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করো তখন তুমি উত্তর পাচ্ছ, কখন দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর পাচ্ছ না। নো ভার্বকে যদি প্রশ্ন করো, নোবডি কি জানে না, বলবে কেউ জানে না যে সে কখন আসবে, তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি। সো এটা একটা নাউন ক্লজ। এটা একটা কি? নাউন ক্লজ। কারণ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়, আর অবজেক্ট পাওয়া যায় সেটা নাউন। পরের প্রশ্ন, উই অল নো দ্যাট হিউম্যানস আর মর্টাল। খেয়াল করো, তাহলে আমরা সবাই জানি যে মানুষ মরণশীল। আমরা কি জানি? আমরা জানি যে মানুষ মরণশীল। তাহলে নো এটা হচ্ছে ভার্ব, আর ভার্বের অবজেক্ট হিসাবে এটা বসছে, তাহলে এটাও একটা নাউন ক্লজ। এটাও একটা কি? নাউন ক্লজ। হোয়াট দিয়ে আমরা প্রশ্ন যদি করি তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি। চলো পরের প্রশ্নটা দেখি। খেয়াল করো, পরের প্রশ্নটা আছে, আই নো হাউ হি স্ট্রাগলড এগেইনস্ট পভার্টি। এগেইন এই জায়গাতে তোমরা খেয়াল করো, হাউ দেখে মনে করিও না যেন যে এটা আবার অ্যাডভার্বিয়াল ক্লজ, যে হাউ তো নরমালি একটা অ্যাডভার্ব অফ ম্যানার হয় হাউ, তো এটাও মনে হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। ব্যাপারটা কিন্তু এরকম না, এগুলো দিয়ে কিন্তু আমাদেরকে পরীক্ষায় ধোকা দিবে। আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্বের অবজেক্ট হচ্ছে এটা। আমি যদি বলি আমি কি জানি, আমি জানি যে সে দারিদ্র্যের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করেছে, তাহলে আমি কি জানি, কি দিয়ে প্রশ্ন করলে, হোয়াট দিয়ে প্রশ্ন করে কিন্তু আমি উত্তর পাচ্ছি। তাহলে কি বা কাকে তারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, সো এটা অবজেক্ট, আর অবজেক্ট হলে এটা অবশ্যই নাউন ক্লজ হবে। কি হবে? নাউন ক্লজ হবে। বুঝা গেছে? খুবই কিন্তু ভুল এই জায়গাগুলোতে স্টুডেন্টরা করে, একদম কমন মিস্টেকস হয়ে যায় আমাদের। পরের প্রশ্ন, আই নো হোয়ার হি লিভস। সেম, আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, তাহলে আমি কি জানি, হোয়াট দিয়ে প্রশ্ন করো, আমি জানি সে কোথায় থাকে, তাহলে এটাও একটা নাউন ক্লজ। এটাও একটা কি? নাউন ক্লজ। তাহলে দেখো নাউন ক্লজ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসতেছে, তার মানে নাউন ক্লজটাই বেশি গুরুত্ব দিয়ে পড়াটা কিন্তু ভালো। আচ্ছা, আই ডু নট নো হু হ্যাজ কাম টুডে। আই ডু নট নো হোয়াট, দেখো আই ডু নট নো, নো হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের এটা হচ্ছে অবজেক্ট। আমি কি জানি না, আমি জানি না কে আজকে এসেছে, আমি জানি না কে আজকে এসেছে, সো এটাও একটা নাউন ক্লজ। হোয়াট দ্বারা প্রশ্ন করে আমরা, কি দ্বারা প্রশ্ন করে আমরা উত্তরটা কিন্তু পাচ্ছি। পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড ক্লজ। আই ইনকোয়ার হাউ হি লস্ট হিজ মানি। তাহলে আন্ডারলাইন আসলে এই অংশটা হবে, কারণ এটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের নিচেই আসলে আন্ডারলাইন থাকে। খেয়াল করো, ইনকোয়ার মানে হচ্ছে জিজ্ঞেস করা, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ইনকোয়ারটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম? সে কিভাবে টাকাটা হারিয়েছে, তাহলে কি দিয়ে প্রশ্ন করে কিন্তু আমি উত্তর পাচ্ছি, তাহলে এটা একটা অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাইলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। সো ভাইয়া এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না, এটা কি ক্লজ হবে? এটা নাউন ক্লজ হবে। কি ক্লজ হবে? নাউন ক্লজ হবে, কারণ ইনকোয়ার ভার্বের অবজেক্ট হয়েছে, একদম সিম্পল হিসাব। পরেরটা, গিভ দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য আন্ডারলাইন্ড। আই নো হোয়ার হি গোজ। সেম, এটাও নাউন ক্লজ, কারণ আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব। নো ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে, আমি কি জানি, আমি জানি সে কোথায় যায়, তাহলে এটা একটা নাউন ক্লজ। হোয়াট দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি।
আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লজ অফ দ্য সেন্টেন্স, হুএভার ওয়ান্টস টু আস্ক, হুএভার ওয়ান্টস টু নো শুড আস্ক মি। আচ্ছা, হুএভার ওয়ান্টস টু নো শুড আস্ক মি, এই সেন্টেন্সে খেয়াল করো, এই সেন্টেন্সটার কিন্তু সাবজেক্টের জায়গায় বসছে, তাই না? সাবজেক্টের জায়গায় বসছে। এই হুএভার ওয়ান্টস টু নো পুরোটাই হচ্ছে সাবজেক্ট, কারণ এই আস্কটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্বের আগে যা বসে সেটা হচ্ছে সাবজেক্ট হিসাবে কাজ করে। কারণ তুমি যদি একে জিজ্ঞেস করো যে আমাকে কি জিজ্ঞেস করবা, বুঝছে, যা জানতে চাও সেটাই জিজ্ঞেস করবা, তাহলে কি দিয়ে প্রশ্ন করে কিন্তু আমি উত্তর পাচ্ছি, মানে সাবজেক্টের জায়গায় বসছে, এই জন্য এটা নাউন ক্লজ। হ্যাঁ, কনফিউশনের কোনো জায়গা নাই। আই ডোন্ট নো হোয়ার হি লিভস, তাহলে নো ভার্বকে প্রশ্ন করো, তুমি কি জানো না, আমি জানি না সে কোথায় থাকে, তাহলে এটা অবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাইলাম, সো এটাও একটা নাউন ক্লজ, এটাও একটা কি নাউন ক্লজ। Identify the underlined clause in each of the following sentence. I know where he lives. আমি জানি সে কোথায় থাকে। খেয়াল করো, I know where he lives, এখানে I হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ফাইনাইট ভার্ব, আর where he lives এইটা হচ্ছে তোমার অবজেক্ট। এটা কি অবজেক্ট, কারণ আমি কি জানি না, মানে আমি কি জানি না বা আমি কি জানি, এটা দিয়ে তুমি কি দিয়ে যদি প্রশ্ন করো যে আমি কি জানি, আমি জানি যে সে কোথায় থাকে, এটা এই জন্য নাউন ক্লজ হয়। আর ইউনিভার্সিটি একই প্রশ্ন ঘুরে ফিরে করছে, দেখতে পারছো? ওকে, তারপর আই নো দ্যাট হি ইজ থরোলি অনেস্ট, মানে পুরোপুরিভাবে সে সৎ। তাহলে আই নো হোয়াট, হোয়াট দিয়ে প্রশ্ন করো, আমি কি জানি, আমি জানি যে সে পুরোপুরি সৎ, আমি কি জানি যে সে পুরোপুরি সৎ, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। তারপর কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি, এই সেন্টেন্সে ভার্ব কোনটা বলো তো? ইজ। তাহলে ফাইনাইট ভার্বকে তুমি যদি কি দিয়ে প্রশ্ন করো যে কি সহজ নয়, কি ইজি নয়, সে বলবে কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট। তার মানে হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি কি পাচ্ছি না? হোয়াট দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমি উত্তরটা পাইতেছি। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করছি মানে ওটা একটা সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় বসছে, ফাইনাইট ভার্বের আগে বসলে এটা তো অবশ্যই সাবজেক্ট হয়, সাবজেক্টের জায়গায় যেহেতু বসছে সেহেতু ওইটা একটা নাউন ক্লজ। তারপরে দে আস্কড মি ইফ আই কুড মিট দেম ইন দ্য আফটারনুন, তারা আমাকে জিজ্ঞেস করলো যে আমি সন্ধ্যাবেলা তাদের সাথে সাক্ষাৎ করতে পারবো কিনা। তাহলে দে আস্কড মি, মি হচ্ছে অবজেক্ট, অবজেক্টের জায়গায় বসছে। দে আস্কড মি হোয়াট, তারা আমাকে কি জিজ্ঞাসা করলো, যে আমি তাদের সাথে দেখা করতে পারবো কিনা। সো এটা একটা নাউন ক্লজ, কারণ কি দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পাচ্ছি, তারা আমাকে কি জিজ্ঞাসা করলো। তারপর এটা বিউপির কোয়েশ্চেন, উই আর ওয়েটিং ফর দ্য বাস, উই আর ওয়েটিং ফর হোয়াট, উই আর ওয়েটিং ফর দ্য বাস। তাহলে এটা হচ্ছে দেখো, এটা একটা প্রিপোজিশন নাল ফ্রেজ, আসলে এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ প্রিপোজিশন প্লাস নাউন থাকলে, নর্মালি প্রিপোজিশন প্লাস নাউন থাকলে সেটা অ্যাডভার্বিয়াল প্লেস হয়, অ্যাডভার্বিয়াল হয়, কিন্তু অপশনে তো অ্যাডভার্বিয়াল নাই, এই জন্য এটা প্রিপোজিশন দিয়ে যেহেতু শুরু হয়েছে, নর্মালি প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে শেষ হয়। তো এখানে ফুল কন্ডিশনটা ফিল আপ না করলেও প্রিপোজিশন দিয়ে যেহেতু শুরু হয়েছে এবং বেটার আনসার অ্যাডভার্বিয়াল ক্লজটা উত্তরে নাই, এজন্য আমরা এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ দিতে হবে। দেখো ব্যাখ্যাতেও সেম কথাটা লিখছে কিন্তু, যে প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকায় উত্তর হবে প্রিপোজিশনাল ফ্রেজ। ইউ ক্যান নট গেজ হোয়াট টাইপ অফ পার্সন হি ইজ, মানে তুমি অনুমানই করতে পারবে না যে সে কি ধরনের মানুষ। তাহলে ইউ ক্যান নট গেজ হোয়াট, তুমি কি অনুমান করতে পারো না যে সে কি ধরনের মানুষ। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করে, এই গেজ তো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসেবে বসছে, তাহলে নাউন ক্লজ। তাহলে কি ক্লজ? নাউন ক্লজ। তারপরে আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন ইন দিস টাউন, কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন। তাহলে এইটা হচ্ছে তোমার নাউন হবে, মানে নো এর পরে যদি কোনো ফ্রেজ বসে, দেখো আমার কি নাই, আমার নাই কোনো আত্মীয় স্বজন, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছে। আর নর্মালি নো এর পরে যদি কোনো তোমার ফ্রেজ থাকে, সেই ফ্রেজটা সাধারণত, কারণ নো হইলো অ্যাজেক্টিভ, মানে নো কেন অ্যাজেক্টিভ, নো হইলো একটা মডিফায়ার, আর মডিফায়ার সবসময় অ্যাজেক্টিভ হয়, তাহলে অ্যাজেক্টিভের পরে সবসময় কি বসে? নাউন বসে। যেমন আর্টিকেলের পরে সবসময় নাউন বসে, আর্টিকেলও কিন্তু একটা অ্যাজেক্টিভ, কারণ সকল মডিফায়ারই আসলে দিন শেষে অ্যাজেক্টিভ। সো নো যেহেতু একটা মডিফায়ার, মডিফায়ারের পরে বা ডিটারমাইনার, এটার পরে তোমার কিথ অ্যান্ড কিন শব্দটা বসছে, এই জন্য ওটা নাউন। I could not understand what you wanted me to do, তাহলে I could not understand what, আমি কি বুঝতেছি না যে তুমি আমাকে দিয়ে কি করাতে চাও, মানে তুমি আমাকে কি করতে বলছো। সো দেখো
এই আন্ডারস্ট্যান্ড হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে বসছে, হোয়াট ইউ ওয়ান্টেড মি টু ডু। সো এটা একটা নাউন ক্লজ। এটা কি ক্লজ? নাউন ক্লজ। তারপরে দিস ইজ দ্য বুক আই লস্ট। দেখো বুক আছে আগে, তাহলে আমরা জানি যে যদি আগে নাউন থাকে এবং নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেয়, দেখো কোন বই, যে বইটা আমি হারিয়েছি, তাহলে এই আই লসটা হচ্ছে এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আর নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় কে? অ্যাজেক্টিভ। সো এটা হবে অ্যাজেক্টিভ ক্লজ। এই দেখো সি নাম্বারে হচ্ছে এই যে অ্যাজেক্টিভ ক্লজ আনসারটা দেওয়া আছে, নাউন প্রোনাউনকে মডিফাই করছে, মানে নাউন প্রোনাউন সম্পর্কে কি দিছে? অতিরিক্ত তথ্য প্রদান করছে। তারপর I know the boy who will win. I know the boy who will win. তাহলে দা বয় আছে, দা বয়টা নাউন, সো এটাও কি হওয়ার কথা? অ্যাজেক্টিভ হওয়ার কথা, কারণ বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছো নাউন সম্পর্কে, যে আমি সেই ছেলেটাকে চিনি। কোন ছেলে? যে জিতবে। তাহলে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় হচ্ছে অ্যাজেক্টিভ। তাহলে হুইল উইনটা হচ্ছে দা বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে, যে এটাই সেই ছেলে যে জিতবে। তাহলে ছেলেটা সম্পর্কে এটা একটা অতিরিক্ত তথ্য। অতিরিক্ত তথ্য হওয়ার কারণে এটা কি হয়েছে? অ্যাজেক্টিভ হয়েছে। অ্যাজেক্টিভের জায়গায় বসছে, অ্যাজেক্টিভের ফাংশন সলভ কোর্সের জন্য ওটা অ্যাজেক্টিভ আমরা উত্তর করব। দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই কাজিন। সেম, কারণ হচ্ছে দ্য গার্লের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছ, যে মেয়েটা সবুজ পোশাক পরে আছে। দ্য গার্ল ইন গ্রিন মানে যে মেয়েটা সবুজ পোশাক পরে আছে। তাহলে এখানে মনে করো 5টা গার্ল আছে, আমি সেই মেয়েটার কথাই বলছি, 5 জনের মধ্যে যে সবুজ শাড়ি পরে আছে। তাহলে একজনকে সুনির্দিষ্ট করে বলতেছি, এবং দ্য গার্ল তো নাউন, তাহলে নাউন সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেয় তাহলে সেটা অ্যাজেক্টিভ হয়, তাহলে এটা অ্যাজেক্টিভ ফ্রেজ হবে। অ্যাজেক্টিভ ফ্রেজ হবে, তাই না? ফ্রেজ কেন হলো, ক্লজ কেন হলো না? কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, এজন্য ফ্রেজ হয়েছে। দেখো অপশনে এই জন্য সবগুলোই ফ্রেজ। ওকে, তারপর দিস ইজ দ্য বুক আই লস্ট, একটু আগে আমরা করেছি, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, কারণ দ্য বুক হচ্ছে এটা আই হবে, আই লস্ট। তাহলে বুক সম্পর্কে অতিরিক্ত তথ্য কি? যে বইটা হারিয়ে গেছে। সো এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য বুক হুইচ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ইজ ভেরি ইন্টারেস্টিং। যদি মনে করো কোনো ক্লজের আগে নাউন থাকে, তাহলে ওটা অ্যাডজেক্টিভ ক্লজই হয়। একদম শর্টকাট শিখাই দিলাম। কোনো ক্লজের আগে যদি কি থাকে? নাউন থাকে, তাহলে ওই ক্লজটা হয়ে যায় হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কি? দেখো দ্য বুক হুইচ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে আমার কাছে ধরো 10টা বইয়ের কথা আছে, 10টা বই আছে, আমি কোন বইটার কথা বলছি? যে বইটা আমি লাইব্রেরি থেকে ধার করেছি। তাহলে কোন বইটা? তাহলে বই সম্পর্কে অতিরিক্ত তথ্য কি? যেটা আমি লাইব্রেরি থেকে ধার করেছি। তাহলে বই সম্পর্কে আমি একটা অতিরিক্ত তথ্য দিয়ে ওটাকে আমি সুনির্দিষ্ট করে দিচ্ছি। সুনির্দিষ্ট তথ্য দিলে সেটা কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। সো সি নাম্বার অ্যাডজেক্টিভ উত্তর। দ্য মাইগ্রেটরি বার্ড দ্যাট হি শট ডাউন ওয়াজ বিউটিফুল। তাহলে সে হয়তো একটা পাখি গুলি করে মেরেছে। তাহলে কোন পাখিটা? যে পাখিটা একটা মাইগ্রেটরি বার্ড বা একটা অভিবাসী বা একটা পরিযায়ী পাখি। তাহলে এই মাইগ্রেটরি বার্ড সম্পর্কে আমরা, দ্য মাইগ্রেটরি বার্ড হচ্ছে নাউন, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছি, যে এটাই সেই পাখি যেটাকে সে গুলি করে মেরে ফেলেছিল, সেটা একটা বিউটিফুল পাখি ছিল। তাহলে এটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন, অ্যাজেক্টিভ ক্লজ। তাহলে এই যে অ্যাজেক্টিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট। আচ্ছা, সবই তো এই যে সি নাম্বার ডি নাম্বার দুটো অ্যাজেক্টিভ ক্লজ আছে। এখন সি ডি এর মধ্যে কোনটা হবে খেয়াল করো। সি নাম্বারে আছে অ্যান অ্যাজেক্টিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে দ্যাটটা হলো রিলেটিভ প্রোনাউন। অ্যাজ পজেসিভ। রিলেটিভ প্রোনাউন কি এখানে পজেসিভ হিসাবে আছে? না, পজেসিভ মানে তো হিজ, হার, দেয়ার ওগুলা। তাহলে পজেসিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট। কেন অবজেক্ট? দেখো দ্য মাইগ্রেটরি বার্ড দ্যাট হি শট ডাউন ওয়াজ বিউটিফুল। তাহলে এই দ্যাটটা হচ্ছে অবজেক্টের জায়গায় বসছে। দ্য গার্ল হোম ইউ মেট ইন দ্য হসপিটাল ইজ মাই কাজিন। তাহলে মেয়ে সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিছে, মেয়েটা হচ্ছে নাউন। মেয়েটা সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দিছে? যে মেয়েটা, যে এটা হলো সেই মেয়ে যার সাথে তোমার হাসপাতালে দেখা হয়েছিল। তাহলে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সো এটা অ্যাডজেক্টিভ ক্লজ। একদম মানে খাপে খাপ হিসাব মিলবে, কিন্তু মানে হিসাবের বাইরে, সূত্রের বাইরে একটাও মিলবে না। আমি তোমাদেরকে ক্লজ পড়ানোর সময় এগুলাই বলছিলাম, যে জাস্ট নাউন ভালো করে চিনো তাহলে নাউন ক্লজ চিনবা, নাউন ভালো করে চিনো তাহলে নাউন ফ্রেজ চিনবা, অ্যাডজেক্টিভ ভালো করে চিনো, অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় বসে সেন্টেন্সের, তাহলে তুমি অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ক্লজ চিনবা। আলাদা করে কিন্তু চিনার দরকার নাই। সো পার্টস অফ স্পিচ দক্ষতা যার যত ভালো, সে ক্লজ আমার মনে হয় ফ্রেজ ক্লজ তত ভালোভাবে চেনে। পিপল হু আর লিভিং ইন দ্য রিভার ব্যাঙ্কস আর worst sufferer of land erosion। মানে হচ্ছে যে মানুষরা নদীর ধারে থাকে তারাই আসলে ভূমিক্ষয় বা নদী ভাঙনের
সবচেয়ে উম, সবচেয়ে বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়। ওর সাফারার মানে ক্ষতিগ্রস্ত। তাহলে কাদের কথা বলেছে? পিপল সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে বাংলাদেশে তো অনেক মানুষ আছে। কোন মানুষদের কথা বলা হয়েছে? যারা রিভার ব্যাংক মানে নদীর তীরে থাকে। যারা কই থাকে? নদীর তীরে থাকে। তারাই হচ্ছে সবচেয়ে ওর্স সাফারার হয়। তাহলে পিপল সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে তারা রিভার ব্যাংকে থাকে। সো এটা হবে অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। আই টকড টু দ্য গার্ল, এই যে দ্য গার্ল আছে তার মানে অ্যাডজেক্টিভ, হু কমপ্লেইনড অফ বুলিং, যেই মেয়েটা বুলিং মানে হচ্ছে তার বিরুদ্ধে কটূক্তি অভিযোগ করেছিল, তার সাথে আমি কথা বলেছি। তাহলে একটা মেয়ে সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে যে বুলিং সম্পর্কে কমপ্লেইন করেছে। People who have poor diets are likely to catch cold. In this sentence, the dependent clause is. Dependent clause মানে হচ্ছে subordinate clause. Who have poor diets. তাহলে এই পিপল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে না? কোন মানুষেরা? যাদের আসলে খাদ্যাভ্যাস খারাপ, মানে যাদের খাদ্যাভ্যাস খারাপ হয় তারা আসলে দ্রুত তাদের ঠান্ডা লাগে। তাহলে এটা হবে পিপল সম্পর্কে যেহেতু অতিরিক্ত তথ্য, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। দেখো সি নাম্বারে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ আছে। তারপরে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লজ ইন দ্য সেন্টেন্স। আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। আই নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। তাহলে খেয়াল করো এইটা হচ্ছে আন্ডারলাইন হবে, ওই অংশটা আন্ডারলাইন হবে না, ওটা তো প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ আন্ডারলাইন করার দরকার নাই, কারণ আমরা আসলে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বের করি। তাহলে দ্য প্লেস আছে আগে, তাহলে এটা কি ক্লজ হবে? এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, কারণ দ্য প্লেস সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে জায়গাটা কি, যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে জায়গা হচ্ছে নাউন, নাউন সম্পর্কে কি দিয়েছে? অতিরিক্ত তথ্য প্রদান করেছে। I visited the garden, dash some beautiful rose tree that were full of bloom, red in color. I visited the garden in which were some beautiful নাকি in which, আচ্ছা দেখো খেয়াল করো, এটা in which were হবে, কারণ that এর পূর্বে এই অংশটা একটা ফ্রেজ, এই যে ড্যাশ উইথ সাম বিউটিফুল রোজ, এখানে কোনো ভার্ব নাই। তাইলে যেহেতু কোনো ভার্ব নাই, তাহলে আমরা এখানে ইন হুইচ, ইন হচ্ছে প্রিপোজিশন, তারপরে ডাব্লিউএইচ ওয়ার্ড দিছি, তারপরে ভার্ব ব্যবহার করছি। তাহলে দা গার্ডেন থেকে শুরু করে দ্যাট পর্যন্ত ইন হুইচ, তাহলে ডি নাম্বার হবে অ্যান্সার, ডি। দ্য গার্ডেন ইন হুইচ সাম বিউটিফুল রোজ ট্রি দ্যাট ওয়ার ফুল অফ ব্লুম, ইয়েস, তাহলে ডি নাম্বার হবে। কারণ যেহেতু ফ্রেজ ব্যবহার করছি, এখানে আমরা কোনো ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো না। এই নাম্বারে কিন্তু ওয়ার ফাইনাইট ভার্বটা আছে, সো এই নাম্বার ভুল করে দেওয়া আছে, ডি নাম্বার হবে অ্যান্সার। স্ট্রাইক দ্য হোয়াইল দ্য আয়রন ইজ হট, এটা হচ্ছে আন্ডারলাইন করা আছে। তাহলে স্ট্রাইক হচ্ছে ভার্ব, তাহলে ভার্বকে যদি মডিফাই করে সেটা অ্যাডভার্ব হয়, ভার্বকে মডিফাই করলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট মানে হচ্ছে ঝোপ বুঝে কোপ মারো, তাহলে স্ট্রাইক তো ভার্ব, ভার্বকে মডিফাই করলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ তো আর হইতে পারে না। তারপর ইফ ইউ মেক আ প্রমিস ইউ মাস্ট কিপ ইট। ইফ ইউ মেক আ প্রমিস, তাহলে কি ক্লজ হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কেন অ্যাডভার্বিয়াল ক্লজ হবে? কারণ হচ্ছে দেখো এই যে কিপ হচ্ছে ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করছে না, কোনটা তুমি রাখবা, যেটা তুমি, যে প্রমিসটা তুমি করেছো সেটাই তুমি রাখবা, তাহলে রাখা, কিপটা হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। নিয়ার দ্য ফরেস্ট দ্য পুলিশ ফাউন্ড আ সিক ওল্ড রোহিঙ্গা লাইং অন হিজ ব্যাক অ্যান্ড ক্রাইং পিটিয়াসলি ফর হেল্প, মানে হচ্ছে সে হলো সাহায্যের জন্য কান্নাকাটি করছিল, একটা বৃদ্ধ অসুস্থ রোহিঙ্গা, পুলিশ একটা বনের মধ্যে খুঁজে পেল। ওকে, দ্য মার্কড ফ্রেজ, আচ্ছা মার্কড ফ্রেজ আসলে কোন অংশটা মার্ক করা আছে? নিয়ার দ্য ফরেস্টটা মনে হয় মার্ক করা আছে, কারণ এটা একটা ফ্রেজ। এইটা হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব জানো? এই যে ফাউন্ড, মানে রোহিঙ্গাটাকে ফাউন্ড মানে খুঁজে পাওয়া গেছে কোথায়, ফাউন্ড হচ্ছে ভার্ব, তাহলে খুঁজে পাওয়া গেছে কোথায়? নিয়ার দ্য ফরেস্ট। তাহলে ভার্বের পজিশন যদি আমরা খুঁজি তাহলে সেটা অ্যাডভার্ব অফ প্লেস হয়, সো এটা অ্যাডভার্ব, সো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নিয়ার দ্য ফরেস্টের মতো যদি কোনো ভার্ব নাই, ওটা ফ্রেজ হয়েছে অ্যাডভার্বিয়াল। ইফ ইট রেইনস আই উইল স্টে অ্যাট হোম, দ্য আন্ডারলাইন ক্লজ ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? কারণ হচ্ছে ওই যে তুমি কখন স্টে করবা, যখন হচ্ছে বৃষ্টি হয়, তাহলে ভার্বকে মডিফাই করলে কি হয়? অ্যাডভার্ব হয়। স্টে হচ্ছে ভার্ব মানে থাকা, আমি কখন থাকবো? যখন বৃষ্টি হবে, তাহলে কখনকে প্রশ্ন করলে যখন পাচ্ছ। রাকিব প্ল্যান্স টু জয়েন দ্য এয়ার ফোর্স হোয়েন হি লিভস কলেজ। ওকে,
তাহলে রাকিব প্ল্যানস টু জয়েন দ্য এয়ারফোর্স হোয়েন হি, তাহলে খেয়াল করো এটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন? কারণ রাকিব কখন জয়েনের প্ল্যান করেছিল? জয়েন হচ্ছে এখানে ভার্ব। যখন সে এয়ারফোর্সে জয়েনের প্ল্যান করেছিল, যখন সে কলেজে ছিল। তাহলে ভার্বকে প্রশ্ন করে তুমি উত্তর পাচ্ছ একটা নির্দিষ্ট সময়ের, তাহলে ভার্বকে প্রশ্ন করে নির্দিষ্ট সময় পাইলে সেটা অ্যাডভার্ব অফ প্লেস হয়। তো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আই নো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস, তাহলে হোয়ারের নিচে যদি হোয়ার থেকে শুরু করে লিভস পর্যন্ত টান দেওয়া থাকতো তাহলে ওইটা নাউন ক্লজ হইতো, কিন্তু হি লিভস এর নিচে শুধু টান দেওয়া আছে। তাহলে নো ভার্বকে এখন মডিফাই করতেছে, সে কোথায় থাকে আমি জানি। তাহলে জানা ভার্বটাকে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করলে এটা ভার্বের অবজেক্ট হিসেবে তখন কখন বসবে জানো? যখন হোয়ার থেকে আন্ডারলাইন করা থাকবে। হোয়ার থেকে আন্ডারলাইন তো করা নাই, হি লিভসটা শুধু আন্ডারলাইন করা আছে, তাহলে সে কোথায় থাকে আমি জানি। এই হলো ব্যাপার। ইউ ক্যান গো হোয়ার এভার ইউ লাইক, খেয়াল করো গো হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করছে। তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, তাহলে গো ভার্বকে তুমি প্রশ্ন করলে উত্তর পাচ্ছ এই হোয়ার এভার ইউ লাইকের। তাহলে তুমি কোথায় যেতে পারো? যেখানে তোমার দুদিক চোখ যাই সেখানেই যেতে পারো। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, প্লেস হবে যে আলাদা আলাদা করে আবার আছে। সো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। দ্য স্টোলেন প্রপার্টি ওয়াজ ফাউন্ড হোয়ার দ্য পাইরেটস ওয়ার অ্যাকাস্টমড টু হাইড, মানে লুকানো সম্পদ পাওয়া গেল কোথায়? যেখানে পাইরেটসরা লুকিয়ে থাকতে পছন্দ করত। তাহলে পাইরেটদের অবস্থা বুঝাচ্ছে। ফাউন্ড কোথায় ফাউন্ড হলো? যেখানে পাইরেটরা লুকায় থাকতো। তাহলে ভার্বকে ডিরেক্ট মডিফাই করছে, ভার্ব আগেই বসছে ওটার, তাহলে এটা অ্যাডভার্ব হবে। কখন কোথায় দিয়ে বোঝাচ্ছে। সিটিং হ্যাপিলি, খুশি মনে বসে, দ্য চিকেন লেইড এগস, মুরগিটা ডিম পারলো। তাহলে সিটিং হ্যাপিলি, সিটটা ভার্ব, সো এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। আসলে এখানে আলাদা করে বলে দেয় না, এই জন্য সাবঅর্ডিনেট ক্লজ হবে। Which of the following sentence contain an adverb clause? You can be allowed here only if you are a student. The house in which we live at present suits us. এটা এই হবে। কেন এই হবে জানো? কারণ তুমি কখন অ্যালাউড হবা? যখন তুমি একটা স্টুডেন্ট তখনই অ্যালাউড হবে। তাহলে অ্যালাউডটা হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করছে এই অনলি ইফ থেকে শুরু করে স্টুডেন্ট পর্যন্ত অংশটা। সো এই অংশটা ভার্বকে মডিফাই করার কারণে অ্যাডভার্ব হয়েছে। সাবঅর্ডিনেট ক্লজ ক্যান বি ফাউন্ড অনলি ইন, সাবঅর্ডিনেট ক্লজ কোথায় পাওয়া যায়? কমপ্লেক্স সেন্টেন্সে পাওয়া যায়, তাই না? সিম্পল সেন্টেন্সে পাওয়া যায় না, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সো বি নাম্বারটা আনসার। দ্য সিএনজি রান ইনটু দ্য ব্যাক অফ দ্য বাস, হিয়ার রান ইনটু ইজ রান ইনটু হচ্ছে তোমার ফ্রেজাল, ফ্রেজাল আর কি, ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে ফ্রেজাল বা ফ্রেজ গঠিত হয়। প্লিজ ট্রাই টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, থিঙ্ক আউট অফ দ্য বক্স মানে হচ্ছে কোন একটা বিষয়বস্তুর বাইরে তোমাকে চিন্তা করতে বলছে। তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। কেন? কারণ এই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, কি হয়েছে? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। প্রিপোজিশন প্লাস নাউন মিলে, আসলে আমি শুরুতেও আরেকটা অপশনে বলছিলাম প্রিপোজিশন প্লাস নাউন মিলে আসলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এখন অপশনে অ্যাডভার্বিয়াল ক্লজ নাই। আমরা জানি প্রিপোজিশন ক্লজ মানে হচ্ছে নর্মালি শুরুতেও প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন। তো এটা শেষে প্রিপোজিশন নাই, এই আউট অফটা হচ্ছে প্রিপোজিশন আর দ্য বক্স হচ্ছে নাউন। তাহলে যেহেতু অ্যাডভার্ব অপশনে নাই, বেটার অপশন নাই, তাহলে কাছাকাছিটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ওইটাই উত্তর করতে হবে। দ্য বেগার ইন ফ্রন্ট অফ দ্য গেট লুকড ভেরি হাংরি, ফাংশনালি এটা কি ক্লজ? এটা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ ক্লজ আসলে না, ইন ফ্রন্ট অফ দ্য গেটের মধ্যে কোনো ভার্ব নাই, সো এটা ফ্রেজ, অ্যাজেক্টিভ ফ্রেজ। কেন? দ্য বেগারের অবস্থা বুঝাচ্ছে। বেগার কোন বেগার? যে গেটের সামনে দাঁড়ায় ছিল। তাহলে বেগার তো নাউন, কারণ বেগার মানে ভিক্ষুক, নাউনের অবস্থা বুঝাইছে যে যে গেটের সামনে দাঁড়ায় ছিল। ওকে, আমরা অনেকগুলো ফ্রেজ এবং ক্লজ যেগুলো পরীক্ষায় বারবার আসছে সেগুলো রিপিটেডলি আসা প্রশ্নগুলো সলভ করলাম। আশা করি এখান থেকে তোমরা হয়তো কমন পেয়ে যাবে। আর লাইভ ক্লাসটা করবো, ওখানে আরো অনেক ডিটেলস আলোচনা করা আছে। সো ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।